নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আছে মিঠিজোড়া সেটে, আর আমার সাথে কারা কারা আছে একটু দেখুন। যাদের ইন্টারভিউর জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, সেই তিনজন মানুষ প্রতীক্ষিত ইন্টারভিউ। তো সবার আগেই বলি, তোমার মাঝে একজন বসে আছেন শান্তশিষ্ট নিপাট ভদ্রলোক, যিনি কিছু জানেন না। আর পাশে ওয়াইফ, এক্স ওয়াইফ নিয়ে যেন মুখে কুলু পেটে দিয়েছেন। না, ওই যে মুড়ি খাইয়ে দিল রাই আমাকে। কথা বলতে না পারো, হ্যাঁ আগের বউয়ের তারিফ করতে না পারো। হ্যাঁ, একদম একদম এটাই ঠিক। স্ট্র্যাটেজি। আরে বাপ রে, স্ট্র্যাটেজি তো একদম পুরো। দিলাম নাকি তোমাকে? দিলাম, তুমি খেলে। তা আগে তো খাইয়ে দিয়েছো, এখন খাইয়ে দাও না। এখন কোয়েল আসার পর এখন আর খাইয়ে দাও না, কিন্তু আগে তো খাইয়ে দিতে আমাকে। তুমি আমার বদনাম করার চেষ্টা করছো না? আরে এটা সুনাম করছে, এটা বদনাম কোথায়? খাইয়ে দিলে লোককে বদনাম হয়? হ্যাঁ, সুনাম হয়। দেখো, যারা বদনাম করা তারা এমনিও করবে অমনিও করবে। কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। আরে ভাই, তুমি কি হয়েছে? আমাকে খাইয়ে কি হয়েছে? না না, যেটা সত্যি না সেটা কেন বারবার বলছো? আরে ভাই, বালক ভোজন করানো খুব ভালো। তিনজনকে নিয়ে এখন যে তোমার সংসার, তিনজন, আরেকজন ছোট্ট সদস্য আছে, এই সংসারের অবস্থা কি এখন? আরে সংসারে তো এখন ওরকমই অবস্থা, পুরো মানে ভাইরাল হয়ে আছে সংসারে সবকিছু। মানে ও থানায় যাচ্ছে, ও বাড়িতে থাকছে, আমি মাঝখানে ফেসে যাচ্ছি যে আমি কোথায় যাবো, আমি বাড়ি যাবো নাকি থানার বাইরে ওর জন্য অপেক্ষা করব। বাধ্য হয়ে যখন দেখছি যে এত দেরি হয়ে যাচ্ছে, না বাড়ি যাই, আর বাইরে ভালো লাগছে না, এমনিও শীত পড়ছে, মাথায় হিম পড়বে, ঠান্ডা লেগে যাবে, বাড়ি ঢুকে যাই। তো বাড়ি ঢুকে যাচ্ছি, অমনি থানা থেকে বউ এসে, বউও কিন্তু থানার ভেতরে এরকম দেখছে লুকিয়ে যে এই তো যা তুই বাড়িতে, আমি আসছি। তারপরে এই হলো দুজন মিলে খেলছে আমার সাথে, শীতকালে এদের খেলা হয়েছে, ঠিক আছে, যে এক দাঁড়া না এবার। একদম একদম, আমি হলাম ওই একটা মানুষ, আমি প্রথম একটা হাজবেন্ডকে দেখলাম যে কিনা তার ওয়াইফকে এরকম একটা সিচুয়েশন চলছে, দুমতালনা সিচুয়েশন যাকে বলা যায়, এত ডামাডোল চলছে পুরো লাইফে, সেই পরিস্থিতিতে রায়কে একা থানায় ছেড়ে দিয়ে চলে এলো, জাস্ট ছেড়ে দিয়ে চলে এলো। আমি যেখানে বললাম যে ভাই ঠান্ডা লাগছিল আমার, একটা পাতলা গেঞ্জি পরে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, 5 মিনিট বললাম তুমি অপেক্ষা করো, আমি তোমার সাথে যাবো। আমি অফিসের গাড়ি ছেড়ে দিলাম, বললাম যে ঠিক আছে আমি অনির্বাণের সঙ্গে বাড়ি ফিরে যাবো আমার হাজবেন্ডের সঙ্গে। এসে দেখছি পুরো থানা ফাঁকা, অনির্বাণও নেই। অফিসার এসে আমাকে বলছে, কখন এসে দেখছে যে সৌর্যের সাথে, মানে ওর এক্স বয়ফ্রেন্ড যার সাথে ওর সম্পর্ক ছিল আর কি। হ্যাঁ, আগে কি হতো, আগে মাঝে আরাত্রিকা বসতো, দুপাশে তুমি, একপাশে তুমি, একপাশে সৌর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো আরাত্রিকা রিভেঞ্জ নেওয়ার টাইম। আরে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, সব কর্মা কর্মা। বলবে তো এবার চলে গেছে। তারপরে দেখলাম যে পুরো ফাঁকা জায়গা। অফিসার এসে আমাকে লাস্টে বলছে যে তোমার হাজবেন্ড, আমরা ও একটু কাজ ছিল তাই বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেখানেও করে দিচ্ছি। তিনি বুঝতে পেরেছেন যে ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে ভুল বোঝাবুঝিতে। আমাকে লাস্টে বলছে, কিছু বলিনি কিন্তু আমি, বলছে যে রাইফুন না, আপনি ওনাকে বলে দেবেন যে আমি আপনাকে আটকে রেখেছিলাম, সেই জন্য আপনার দেরি হয়ে গেছে। আমি বললাম না না, এসব কিছু বলতে হবে না ম্যাডাম। ওটা অফিসে কোথায় অফিসার বলেছে? ওই পুলিশ অফিসার বললাম তো অফিসার বললাম তো। ও আচ্ছা আচ্ছা। তো তখন বলছে যে বলতে হবে না। বললাম না না, হতেই পারে, আমি না অনেক কিছু বুঝি আসলে, ওই জন্য বলে ফেললাম কথা। আর আমি আর আচ্ছা ঠিক আছে, এটা আমার দোষ, ওকে ভাই অ্যাকসেপ্ট, আমার দোষ হয়েছে। আর এদিকে রায়পুন্না যে মানে ক্যাবের ভাড়া বাঁচানোর জন্য পুলিশ ইন্সপেক্টরের সাথে বাড়িতে চলে এলো, সেটা কিছু না। হ্যাঁ, তুমি তো ক্যাব বুক করে আমাকে বলতে যে ক্যাব বুক করে দাও অনির্বাণ। তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে, তারপর আমাকে পুলিশ বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, এখানে সেখানে তোমার একটু নিজের ন্যূনতম লজ্জা পাওয়া উচিত। তুমি উল্টে আমাকে বলছো ক্যাব ভাড়া কেন করলাম না। ও তো আর কাজ নেই, এগুলো দেখা যায় আর কি কাজ আছে? আর কোনো, আর তো কোনো কাজ নেই, সারা ঘরে তো ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে। সত্যি সত্যি ভূতের মতো আমি ঘুরে বেড়াচ্ছি সারা বাড়িতে, আর দেখছি কোথায় কি হচ্ছে, ও কি করছে, এদের ভেতরে কি ঝগড়া হচ্ছে। একটা মহিলার যার স্বামী মারা গেছে, যে একটা ছোট্ট শিশুকে নিয়ে এসেছে আস্তানার জন্য, আশ্রয়ের জন্য, সে পর্দা ছড়িয়ে দেখছে অন্য হাজবেন্ড ওয়াইফ কি করছে। বারে বা, আমি যে তোমার লাইফে আবার ফিরে আসতে চাইছি সেটা। হ্যাঁ, তুমি কি খুশি হন যার বিরহ এত বছর অপেক্ষা করে গেছে? ফিরে আসতে চাইছো মানে স্যাম্পল নিয়ে? একা আসতে একটা আলাদা ব্যাপার ও ছিল। তাহলে অ্যাকসেপ্ট করে নিতে। এটা কি বলছে দেখ, সেটা আমি বলিনি। দেখ আরে না রে ভাই, এই কি রে? তুমি যেটা বললে তার মানে এটাই দাঁড়ায়, যদি স্যাম্পল না থাকতো তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নিতে। আরে কি করতে যদি না থাকে? আরে মায়ের উপর এত রাগ কেন? শোনো, আমাদেরও তো ফিউচারে, আমি যেটা বলেছি আমার ডায়লগে, যে আমাদেরও তো ফিউচারে সন্তান আসবে। তো তখন যে সন্তান আসবে, তখন আরেকটা সন্তান যে বাড়িতে থাকবে, তার তো অযত্ন হতে পারে, তাকে আমরা হয়তো ইগনোর করতে পারি, হয়তো করব না, বাট হয়তো যদি হয় সেটা তার পক্ষে খারাপ। তো আমি সেটাই বলছি যে মানে
তুমি বলতে পারছো না, চুপ করো। আমতা আমতা করেছে। হ্যাঁ হ্যাঁ, ভিউ দিতে যায়, ভিউ দিতে। বাড়িতে বউয়ের সাথে কি করেছে সেটা অফিসে গিয়ে ভাবে, আমি কি রায়ের সাথে এটা ঠিক করলাম? একটাই সিন থাকে এখন অফিসে, শুধু ভিউ দেয়। আমি কি রায়ের সাথে এটা ঠিক করলাম? আজকে গিয়ে রায়ের সাথে তাহলে কিভাবে ঝগড়া করবো, তাহলে কালকে রায়ের সাথে কি করবো, সেই জন্য অফিসে ভাবতে যায় শুধু। এইবার হলো গল্পের আসল জায়গায় এসছে না সেটা আমি হতে দেবো না, কারণ হচ্ছে গিয়ে আমি আশ্রয় দিয়েছি ঠিক কথাই, কারণ কি করব আমি, রাই মানুষটা এরকম একটা মেয়ে মাঝরাত্রিরে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে এসে বলেছে আমার স্বামী মারা গেছে, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, ওইটুকু শিশু কোথায় যাবে? তখন তো আমি বলতে পারি না তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি এসে আশ্রয় চেয়েছে সে, তাকে ওই জন্য আশ্রয় দিয়েছি, ব্যাস ওইটুকুনি। তবে একটা লিমিটেশন আমার সবসময় থাকে ওর সঙ্গে কথাবার্তা, ওর ব্যবহারের ক্ষেত্রে, এবং আমি সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি যে আমি ও বেশি আতিথেয়তা যেন না করে ফেলি, কারণ আমার এটা ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করে যে ও হচ্ছে অনির্বাণের আগের পক্ষের স্ত্রী, কিন্তু ওকে ওইখান থেকে আমি একটু মানুষভাবে দেখার চেষ্টা করি, একটু মানবিকতার দিক থেকে দেখার চেষ্টা করি। কিন্তু এটাও ঠিক যে তা বলে তুমি আস্তে আস্তে সবকিছু আমার থেকে এরকম করে কেড়ে নেবে, সেটা আমি হতে দেবো না। আচ্ছা, এবার আমি একটু ইন্টারাপ্ট করছি। ও যে কথাটা রাই বললো সেই কথাটাই কিন্তু আমি বলেছি, কিন্তু আমি যেহেতু ওর এক্স হাজবেন্ড তার জন্যই আমি দোষী হয়ে গেলাম, যে আমিও যখন ওকে দেখলাম যে একটা মেয়ে এসেছে, একটা বাচ্চাকে নিয়ে এসেছে, তার আশ্রয়ের দরকার, তাও আমি বারণ করেছিলাম ওকে যে আশ্রয় দিও না, ওই কিন্তু পাকামো মেরে আশ্রয় দিয়েছে। পাকামো না, এটা কোনো কথা? আমরা এত বড় বাড়িতে থাকি, এত ভালো লাইফস্টাইল, সেখানে দুটো মানুষের মানে কোথায় যাবে কি করবে খুঁজে পাচ্ছে না, তাকে আশ্রয় দেবো না? ওই জন্যই তো। তবে আমি এখন চাইছি যে খুব তাড়াতাড়ি নিজের একটু ওকে কোনো টাকা দিয়ে হোক বা সাহায্য করে হোক কিছু একটা। এগুলো তো আমি তোমাকে বলেছিলাম গো, তখন তো শোনোনি। আমি পপকর্ন, এর তুতু ম্যামে হয়, আমি মজা পাই। কোয়েল শুধু এইটুকু মজা নিয়ে যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমরা খুব খুশি হই। তাই চলে যাবো আমি মিটি জোড়া ছেড়ে? আরে মিঠি জোড়া ছেড়ে বলেছি? আমি তো চলে গেলে অনির্বাণ হয়ে যাবে তাহলে। দেখো আমি এই যে ঝগড়াগুলো পাকাবো, অশান্তি পাকাবো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু কাছেই আসবে, যত অশান্তি পাকাবো তত তোমরা কাছে আসবে, ওইভাবেই এন্ড হবে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, নিড মি সামওয়্যার। থ্যাংক ইউ সো মাচ মিঠি জোড়া দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবে দেখতে থাকুন, পাশে থাকুন, ভালোবাসুন মিঠি জোড়াকে। আমি শুধু একটা কথা বলবো যে আপনারা যা আগামী দিনে যা গল্প আসছে, আমি এটুকু বলতে পারি আপনারা আশাহত হবেন না, আপনারা একটু আশা রাখুন, মিঠিজোড়া আবার আগের জায়গায় ফিরে আসবে যদি আপনাদের ভালোবাসাটা সমান থাকে। এবং আমরা এখন যে এপিসোড করছি সেটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ দুটো এইদিকে পতি পত্নী আর বউ, আর ওদিকে হচ্ছে নীলুর এই ব্যাপারটা চলছে, নীলু এত বড় একটা ষড়যন্ত্রের সাথে ফেসে গেছে। তো সব কিছু দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে সোম থেকে শুক্র টিভির পর্দায় রাত 9:30টায় মিঠিজোড়া জি বাংলায়। থ্যাংক ইউ। এবং স্বাভাবিক থাকাটাই বোধহয় শেষ কথা। এর আগে তোমাকে যে ধরনের ছবি বানাতে দেখা যাচ্ছে এটা অন্য জনারের একদম, এটা কি নিজের কাছে নিজের চ্যালেঞ্জ? না না না, এটা বরং আমার কাছে অনেক বেশি কাছের ছবি, কারণ এদেরকে আমি চিনি, এই চরিত্রগুলোকে, এবং এদেরকে আমি দেখেছি কোথাও না কোথাও জীবনের, এবং এটা সব থেকে ব্যক্তিগত, এটা আমার আত্মপরিচয়ের ছবি বলতে পারো। এই ছবিটা কোথাও আমার আত্মপরিচয় লুকিয়ে আছে, কোথা থেকে আমি এসেছি, কোথা থেকে আমি যে মানুষটা সেটা কোথা থেকে আসে তার গল্প থাকবে, মানে সেই বিষয়টা এই ছবিতে রয়েছে। না, ভয় লাগে না একেবারেই, কারণ আমি ভালোবাসতে পারি, তাই আমি ভালোবাসা পাই। তো যে ভালোবাসতে পারে তার তো ভয়ের কোনো কারণ নেই। এই ছবিতে একটা খুব ছোট্টবেলাকার বন্ধুকে হারিয়েছিলাম, যাকে আবার
মানে পাওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, যে হয় না ছোটবেলার কিছু বন্ধু যাদের যাদের কথা বড্ড বেশি মনে পড়ে, তো সেরকমই এক বন্ধুকে এই ছবিতে হারিয়েছি এবং তাকেই ফিরে পাওয়ার আশায়, তার সেই বিশ্বাসটা আছে তাকে ফিরে পাবো। এখনো অবধি আমাদের গ্রুপ রিহার্সাল শুরু হয়নি, আমার বিক্রমদা শুরু হয়েছে, একলা একলা শুরু হয়েছে। একদিন আমরা সমস্ত ভাই বোনেরা মিলে বসেছিলাম, তো এবারে আমরা প্ল্যান করেছি যে আমরা আলাদা আলাদা ঘরে বসবো না, শুটিংয়ের সময় সবাই একসাথে বসবো। তো আর এত এত সিনিয়র অভিনেতা অভিনেত্রী আছেন এবং ইয়াং মানে কাস্ট আছে, তো খুব গল্পের একটা সংমিশ্রণ হতে চলেছে এবং সবার থেকে অনেক গল্পের রসদ পেতে চলেছি, সেটা বুঝতে পারছি। আমরা তো দেখে আসি তুমি বরাবর পাড়া সবাইকে নিয়ে আনন্দে খুশিতে থাকতে পছন্দ, এখানে কোথাও গিয়ে নিজের সাথে রিলেট করতে পারছি? হ্যাঁ হ্যাঁ একদম, আমি ওই জন্য একটা মেন কারণ এখানে হ্যাঁ বলার, যে অনেক দিন পরে একটা বেশ আমি যেরকম সেরকম একটা চরিত্র পেয়েছি, যে খুব একটা সিরিয়াস নয় বা খুব সাংঘাতিক দুঃখে নেই, যেটা বেশ গত 2-3 বছর সেরকমই একটু ক্যারেক্টার একটু মোরোজ ক্যারেক্টার প্লে করে আসছিলাম, সেটা এখানে একদম উল্টো, একদম হাসি খুশি দেবলিনার মতন একটা ক্যারেক্টার। অনির্বাণ দা, এখানে সব জায়গায় হারানোর কথা হচ্ছে, আর তুমি এই পরিবার থেকে কি কি পেলে? আমার দেখো, আমরা তো শুটিং এখনো শুরু করিনি, আজকে জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো। এত বড় একটা পরিবার, আমি মানে এখনো ঠিক এখানে বসে এই 32 জনের মধ্যে কে আমার কে হয় আমি এখনো ঠিক মানে এখনো হ্যাঁ, কারণ সবে তো আমরা এরপরে রিহার্সাল শুরু করব, সবই আমি কাউকে কাউকে চিনতে পেরেছি, যে আমার আমার বড় দা, আমার ছোট ভাই, এ হচ্ছে ওর স্ত্রী, মাকে চিনতে পেরেছি, বাকি সবাইকে এখনো বুঝতে পারিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই টিজারের সময় যে দেখা হলো না, যে হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প, হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প, হারিয়ে যাওয়া সারল্যের গল্প, হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প, শিরদাঁড়ার গল্প, এই সমস্ত কিছুই আমাদের জীবন থেকে যদি আমরা ভেবে দেখি, আসলে সবার জীবন থেকেই একটু একটু করে চলে গেছে। তো এটা যদি ফিরে পাওয়ার গল্প হয়, যেটা আমি স্ক্রিপ্ট পড়েছি বলে আমি জানি যে হ্যাঁ তাই সেটা, এবং আরও একটা এটার গুণ যে এটাকে না খুব জটিলভাবে দেখানো হয়নি, গল্পটা খুব সিম্পল, এত সিম্পল যে বিশ্বাস করতে অসুবিধা হয় যে এখনকার সময় এরকম একটা গল্প, মানে যারা খারাপ তারাও আসলে ভালো, মানে খারাপ লোক কেউ নেই। তুমি নিজের জীবন থেকে এরকম কাউকে হারিয়েছো যাকে খুঁজে পেতে চাও? এটা খুব কঠিন কোয়েশ্চেন করলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনোটা জানি যে সম্ভব না, আর ফিরে আসা সেগুলো আসবে না, সেটা মানুষও আছে, সেটা এই যে প্রবৃত্তির কথা বলা হলো সেগুলোও আছে, কিছু কিছু খানিকটা করে এসেছে, কতটা কিছু আর ভেবেছিলাম যে সেটা হয়তো আসবে না, কিন্তু সেটা এসেছে, বেশি এসেছে, সেরকমও হয়েছে। আসলে জীবন তো খুব আনপ্রেডিক্টেবল, কিন্তু আমি নিজে আমি সবসময় যেখানে সেটা মানুষ হোক কি কোনো ঘটনা হোক, যেখানে নেগেটিভিটি আছে আমি সেটা এড়িয়ে চলি নিজে ব্যক্তিগতভাবে।
17 তারিখ আমাদের গোটা টিম নিয়ে একটা ওয়ার্কশপ আছে, সেটা কোথায় হবে আমরা এখনো ডিসাইড করতে পারিনি, কারণ 34 জন অভিনেতা আসবে। দে উইল বি 34 অ্যাক্টর্স প্লাস আমাদের ডিরেক্টর, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ডিওপি। এবার এই পুরো বিষয়টা নিয়ে 45 জন কোথায় বসবে আমরা খুঁজে পাচ্ছি। অনেস্টি, ইনোসেন্স, ছোটোবেলা, সরলতা, এগুলোই তো যত আমাদের বয়স বাড়ে তত সমাজের জন্য আমাদের কমপ্লেক্সিটি ব্রেন আমাদের ওইভাবে চালনা করে। তো যতটা পারবো ওইগুলোকে আমি ধরে বেঁচে থাকার চেষ্টা করব। এবারও কি তথাদা তোমাকে গ্রে শেডে রেখেছে না ভালো শেডে রেখেছে? না, এবারও গ্রে শেডেই আছি আমি। এই ছবিটাতে একমাত্র যে বাজে চরিত্র, এই ছবিটা সবাই খুব ভালো, মানে একটা সংসারে ভালো মন্দ মিশিয়ে থাকে, কিন্তু আমি এই সংসারের নই। হ্যাঁ, আমি এই সংসারের বা এই বাড়ির কেউ নই, কিন্তু এই বাড়ির ক্ষতি আমি চাই। তো ওরকমই একটা মানুষ যে একমাত্র এই ছবির খারাপ দিক, খারাপ লোক যদি কেউ হয় সেটা আমি। অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলি, তথাগতদার সঙ্গে আমার তো বহু বছরের সম্পর্ক এবং সেটা খুবই নিবিড় সম্পর্ক। আমি জানতামও না ছবিটা আমি করছি, কারণ ওর সঙ্গে আমার কোনো এক্সপেকটেশনে কোনো গল্প নেই, ওর কোনো ছবিটা আমি পাঠ করবো না। হঠাৎ করেই আমাকে অফার করে, হঠাৎ করেই ছবিটা আসে আমার কাছে। একটি বিশেষ চরিত্রে আমি অভিনয় করছি, যেটা গল্পের কথাটা গিয়ে টার্নিং পয়েন্ট। আর যদি হারিয়ে যাওয়ার গল্প বলে, আমার কোথাও কি মনে হয় না, আজকাল আমার যখন স্ক্রিপ্টটা পড়ে মনে হয়েছে এই গল্পে প্রচুর শ্রোতা আছে, আমরা কেউ আর শ্রোতা নেই। আমরা সবাই দাঁড়াতে ভুলে গেছি, মানে দাঁড়ানো বলতে ভুল হবে, আমাদের মধ্যে ধৈর্য নেই, কোথাও ঠেহার না বলে না, সেটা নেই, হারিয়ে গেছে। সেটাই গল্পে অপূর্ব স্ক্রিপ্ট, অপূর্ব লেখা। তথাদার এমনিও আগের কাজগুলো যেগুলো রিলিজও হয়নি সেগুলোও আমার মোটামুটি দেখা সবকটাই। ও স্ক্রিপ্ট এমনিতেই অনবদ্য হয়, তো এত মনের কথা বলতে পারে, মনের কথা বুঝে বলাটা এবং সেটাকে সঠিকভাবে শব্দে প্রকাশ করাটা খুব ডিফিকাল্ট কাজ। তো এরকম কিছু স্ক্রিপ্টের এখানে ছোঁয়া আছে, যেটা আই থিঙ্ক যখন মানুষ দেখবে ছবিটা হলে গিয়ে মানুষের মন ছুঁয়ে যাবে। আমি এখানে হারিয়েছি বললে ভুল হবে, কিন্তু হারানোর ভয় পাই, যেমন প্রেম হারানোর ভয় পাই, সব থেকে বড় ভয় পাই যেটা এখনকার সময় টিকে থাকার জন্যে। যেটা আমার খুব ভালো লাগছে এই কারণে, যেটা তথাগত বলছিল, আমিও একটা যৌথ পরিবারে বড় হয়েছি হাওড়ায়, এখনও রয়েছে সেই যৌথ পরিবার, টাচুড। তো এই গল্পের সঙ্গে আমি কানেক্ট করতে পারি, আমার চরিত্রের সঙ্গে আমি কানেক্ট করতে পারি, এবং যারা আছে এই ছবিতে, মানে যে চরিত্রগুলো এর সাথে আমি খুব কানেক্ট করতে পারি, সেই কারণে এই ছবিটা করা। তথার সাথে কাজ করার শখ ছিল, ইচ্ছে ছিল অনেক দিন থেকেই, কিন্তু এরকম একটা স্ক্রিপ্ট এবং তথাগত এই দুটো মিলে গেছে। আমি হারানোর যেটা সব থেকে ভয় পাই ইদানি, সেটা হচ্ছে এটার খুব ইম্পর্টেন্ট কথা লেখা আছে, যে কথাটাগুলো নিয়ে আমরা এখন খুব একটা কনসার্ন নয়, সেটা মূল্যবোধ। আমার বাবা, আমার জ্যাঠা, আমার ঠাকুরদা, আমার ঠাকুমা, আমার মা, কাকিমা, জেঠিমারা, এদের থেকে ছোটোবেলায় যেটা আমরা ইনহেরিট করেছি, মূল্যবোধ, যেটা কখনো পচতে দেওয়া যায় না, নষ্ট হতে দেওয়া যায় না। তো আমাদের সময়টা এমন দিকে ঠেলছে, ফলে আমি ওটা ভয় পাই, খুব ভয় পাই যে কোনোদিন যদি মূল্যবোধটা হারিয়ে যায়, তাহলে এই আর্ট প্র্যাকটিস করাটা বৃথা হয়ে যাবে। আমি এটা চেষ্টা করি যে যখন আমি কোনো কাজে অভিনয় করি, তখন আমার মধ্যে যে নির্দেশক সত্তা আছে সেটাকে ঘুম পাড়িয়ে করার। মিষ্টি গল্পে কাজ করার সুযোগ পেলাম, সুতরাং পাওয়ার পরিধি, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, এটাও একটা বড় পাওয়া। সো বেশ মজার একটা টিম পেলাম আর কি। গল্প, কারণ আমরা তো দেখো, আমি তো 5খানা দশক দেখেছি, তো আমি চেঞ্জেসগুলো দেখেছি। আমার থেকে সিনিয়র হয়তো এখানে 1-2জনই থাকবেন, অনুসুবাদী যিনি আমার মায়ের রোল করছেন, আর সর্বদমনদা, আর বাকি সবাই হয়তো আমার থেকে ছোট 5টা দশক আমি দেখেছি, এবং সেই পাল্টে যাওয়াটা ভীষণ মানে প্রত্যক্ষ করেছি আর কি। তো ন্যাচারালি সেই অভিজ্ঞতাটা, সেই গল্পটা, মানে সেই অভিজ্ঞতাটা নিয়েই গল্প আর কি। এবং আমি এখনো প্রত্যেককেই বলি যে নিজের শিকড়টাকে চিনতে হবে, যেটা আমরা ভুলে যাই। বাঙালি একটা আত্মবিস্মৃত জাতি, যারা নিজেদের শিকড়কে ধরে রাখতে পারে না, সেই কারণে এরকম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আজকে বাংলা ভাগ হয়ে গেছে, তারপরে তারা এপার বাংলা ওপার বাংলা, তাদের নিজের রুটগুলোকে হারিয়ে ফেলছে। কিছুদিন বাদে সত্যিই একটা বিস্তৃত জাতি হয়ে যাবে, বিস্তৃত প্রায় জাতি না, বিস্তৃত জাতি হয়ে যাবে যদি তারা শিকড়টাকে না ধরে রাখে। পারিজাত, সবার আগে তোমাকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আর এখন চারদিকে যৌথ পরিবার সামলে পারিজাত কেমন আছে?
ভালো, খুবই ভালো। খুব অন্যরকম দিন কাটাচ্ছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই ব্যস্ততাটা এনজয় করছি। সব মিলিয়ে খুব ভালো আছে। এই যে ব্যস্ততা এনজয় করছো আর নতুন একটা অভিজ্ঞতা আছে, দু জায়গাতেই হচ্ছে, এখানেও একটা যৌথ পরিবার, ওখানেও একটা যৌথ পরিবার সামলাচ্ছ, আবার দুটো অন্য মিডিয়ামে। এটা কতটা নিজেকে ফরচুনেট মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে? খুবই। আমার মামার বাড়ি যৌথ পরিবার, কিন্তু এখন যা হয় আর কি, সবাই ভাগ ভাগ হয়ে যায়। কিন্তু লাকিলি তারা সবাই ভাগ হয়ে গেলেও একই পাড়ার মধ্যে রয়েছে, ফলে আমি যখন মামার বাড়িতে যাই তখন একই জায়গায় থাকি এবং সবার বাড়িতে বাড়িতে যেতে হয়। রাশে আমার চরিত্রের নাম সাঁঝ। সাঁঝ ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা উইমেন। এখানে আমরা বারবার হারিয়ে যাওয়ার কথা হচ্ছে, পারিজাত জীবন থেকে কি কি হারিয়েছে, সেগুলোকে কি কি ফেরত পেতে চাইছে? ওই যে বললাম, পরিবার, আমি বলবো না আমি পরিবার হারিয়েছি, কারণ আমার বাবা মা বা আমার মামার বাড়ির তরফ থেকে বা আমার বাবার বাড়ির তরফ থেকে সবাই সেই মূল্যবোধটাকে আমাকে ভীষণভাবেই প্রথম থেকে আমাকে আমার মাথায় কড়া নেড়ে গেছে যে এইটা তোমাকে মেনে তোমাকে চলতে হবে, এইটা মেনে তোমাকে বাকি জীবনটা চলতে হবে। বড় চ্যালেঞ্জ কি নিজের কাছে? চ্যালেঞ্জ বলবো না, আরও অনেক অন্য রকমের চরিত্রে অভিনয় করা, নিজের হরাইজনটাকে আরও অনেক বাড়ানো বা টেস্ট করা, আর চ্যালেঞ্জ বলতে সব দিকটা সামলানো আর কি।